বিকাশ রঞ্জন বাবু বা শামীম বাবু, তারা নিজেরাই হাইকোর্টে যখন শুনানি করেছিলেন তারা নিজেরাই দিয়েছিলেন যে এক্সপায়ারি প্যানেল 17/12/2019, 19/12/2019 তারা এটা মেনে নিয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে মেমোরেন্ডাম এভিডেভিট সহকারে জমা দেওয়া আছে এবং হাইকোর্ট এটাকে বেস করে যে তালিকা কারা কিসের মধ্যে অযোগ্যদের মধ্যে পড়ছে সেটাও দিয়ে দিয়েছিল। তারপরে গিয়েও কেন প্রশ্ন তুলছে এটা আমাদের বোধগম্য নয়। তিনি কি বলছেন তার জবাব আমি দেবো না। বেচারা একই আঘাত পেয়েছে দুর্নীতি করে, দিদির ওপর ভরসা করে, তার উপরে তাকে আমি কোনো মন্তব্য করে কষ্টে ফেলতে চাই না। যারা এটা বলছেন তারা মিসগাইড করছেন। সিবিআই এর যে তালিকা এবং হাইকোর্টে যে পেশ করা যে তালিকা সেটা ভালো করে দেখে নিন। যারা বলছেন 6000, তারা আবার এটাও বলছেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 6000, এটা খুব ভুল বার্তা দিচ্ছেন। তো কোর্ট যদি মিসগাইডেড হয় আমাদের কথায়, তা সেটা আমাদের কৃতিত্ব। ওরা মিসগাইড করতে পারছে না, এত দামি দামি সব কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়ে আর আমরা মিসগাইড করে দিলাম, তো সেটা তো কৃতিত্ব আমাদের বলতেই হবে। যাদেরকে এখন ওনারা বলছেন যে এক্সপায়ারি প্যানেল বা 1 বছরের পরে নিয়োগ পেয়েছে, তাদের অনেকের হয়ে কিন্তু তারাই লড়াই করে তাদের চাকরিটা পাইয়ে দিয়েছে। সবাই অযোগ্য, কেন 1 বছর পরে চাকরি পেতে পারে না, প্যানেলটা শেষ। তারা তো কমিশনারের সুযোগ নিচ্ছেন, তো তারা তো কমিশনের বিরুদ্ধে বলছেন না, তারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। ওরা প্রমাণ করুক যে ওরা যোগ্যতার সঙ্গে নিয়ম মেনে চাকরি পেয়েছে। শিক্ষক শিক্ষিকাদের যে সংখ্যাটা দিয়েছে এই লিস্টটা তো কেউ মুখে বলে দেয়নি, তদন্তের সাপেক্ষে সিবিআই, বাক কমিটি এবং এসএসসি এদের টোটাল যে কালেকটিভ লিস্ট সেইটাই প্রকাশ পেয়েছে। এর বাইরে কে কি বলল সেটা তো কোনো যায় আসে না, কারণ নিজের ইচ্ছা মতো কাউকে যেমন অযোগ্য বলা যায় না, কাউকে যোগ্যও বলা যায় না। সিবিআইয়ের তথ্য অনুসারে, বাক কমিটির রিপোর্ট অনুসারে এটা দেওয়া, এবং এখানে কিন্তু কোনো ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশান নেই। যারা সিলেক্টেড অ্যাপয়েন্টেড টিচার্স ছিল তাদের মধ্যে কারা কারা অযোগ্য সেই লিস্ট দেওয়া হচ্ছে। চাকরিহারা শিক্ষকরা লিস্ট জানবেন কোত্থেকে? চাকরিহার শিক্ষকরা কি জানেন যে কারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়? তাহলে ওরা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কেন সহবাস করলেন? এটা স্বাভাবিক প্রশ্ন। তাহলে আমরা তো সে কথাই বলছি যে ওই লিস্টটা প্রায় 6000-এর কাছাকাছি হবে। কিন্তু যারা বলছে যে সংখ্যাটা আরো বেশি, অর্থাৎ বিরোধী আইনজীবীরা, তারা দ্বিচারিতা করছে। হ্যাঁ, দ্বিচারিতা কথার অর্থটা তো বুঝতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা আইনজীবী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে যে তথ্য আছে তা নিয়ে আদালতে পেশ করি। মামলাটা তো করেন যারা বঞ্চিত তারা। শিক্ষক শিক্ষিকাদের যে সংখ্যাটা দিয়েছে এই লিস্টটা তো কেউ মুখে বলে দেয়নি, তদন্তের সাপেক্ষে সিবিআই, বাক কমিটি এবং এসএসসি এদের টোটাল যে কালেকটিভ লিস্ট সেইটাই প্রকাশ পেয়েছে। এর বাইরে কে কি বলল সেটা তো কোনো যায় আসে না, কারণ নিজের ইচ্ছা মতো কাউকে যেমন অযোগ্য বলা যায় না, কাউকে যোগ্যও বলা যায় না। সিবিআইয়ের তথ্য অনুসারে, বাক কমিটির রিপোর্ট অনুসারে এটা দেওয়া, এবং এখানে কিন্তু কোনো ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশান নেই। যারা সিলেক্টেড অ্যাপয়েন্টেড টিচার্স ছিল তাদের মধ্যে কারা কারা অযোগ্য সেই লিস্ট দেওয়া হচ্ছে। তো কোর্ট যদি মিসগাইডেড হয় আমাদের কথায়, তা সেটা আমাদের কৃতিত্ব। ওরা মিসগাইড করতে পারছে না, এত দামি দামি সব কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়ে আর আমরা মিসগাইড করে দিলাম, তো সেটা তো কৃতিত্ব আমাদের বলতেই হবে। বিরোধী লয়ার যারা রয়েছেন, বিকাশ রঞ্জন বাবু বা শামীম বাবু, তারা নিজেরাই হাইকোর্টে যখন শুনানি করেছিলেন তারা নিজেরাই দিয়েছিলেন যে এক্সপায়ারি প্যানেল 17/12/2019, 19/12/2019 তারা এটা মেনে নিয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে মেমোরেন্ডাম এভিডেভিট সহকারে জমা দেওয়া আছে এবং হাইকোর্ট এটাকে বেস করে যে তালিকা কারা কিসের মধ্যে অযোগ্যদের মধ্যে পড়ছে সেটাও দিয়ে দিয়েছিল। তারপরে গিয়েও কেন প্রশ্ন তুলছে এটা আমাদের বোধগম্য নয়। রাজ্য সরকারের এফিডেভিট মেনেই তো আমরা মামলা করি, সেটাই তো আমাদের মামলার অস্ত্র, রাজ্য সরকারের অ্যাফিডেভিটটা। সেটাই তো আমরা আদালতকে দেখাই, এটাই তো আমাদের কাজ। কিন্তু তারপরেও কেন আপনারা প্রশ্ন তুলছেন? সেই জন্য তো প্রশ্ন তুলবো, আর মহা মুশকিল। অ্যাফিডেভিটের ভিত্তিতেই তো প্রশ্ন তুলতে হয়। স্যার, একেবারে এক্সপায়ারি প্যানেল যে প্রসঙ্গটা বারবার উঠছে, সেই এক্সপায়ারি প্যানেল যে 1 বছর দেরি হয়েছে নিয়োগ হতে, সেটা তো তাদের দায় নয়। তো 1 বছর পরে কি মেরিট কমে যায়? তাদের তো কোনো কিছুই দায় নয়, তাদের তো দায় কেউ বলেনি। দায় তো হচ্ছে নিয়োগকর্তাদের। সে নিয়োগকর্তারা বেআইনি কাজ করেছে, ওরা সেই বেআইনি কাজের শিকার এবং ওরা বেআইনি কাজের ফল নেওয়ার চেষ্টা করছে, এটাই মুশকিল, আর তো কিছু না। কিন্তু তাদের কেন অযোগ্য বলা হচ্ছে তাহলে?
তার কারণ রাজ্য সরকার এবং তাদের প্রিয় প্রধান মুখ্যমন্ত্রী যে সমস্ত তথ্য দিয়েছেন তার ভিত্তিতে সবাই বলছে। যাদেরকে এখন ওনারা বলছেন যে এক্সপায়ারি প্যানেল বা 1 বছরের পরে নিয়োগ পেয়েছে, তাদের অনেকের হয়ে কিন্তু তারাই লড়াই করে তাদের চাকরিটা পাইয়ে দিয়েছিলেন। ভালো কথা, আমরা যদি চাকরি পাইয়ে দিয়ে থাকি তাহলে ওরা সেটা দেখাক, সেটা নিয়ে আদালতকে বলুক যে ওরা চাকরি পেয়েছে, আমরা কেন পাবো না। বিষয়টাকে নিয়ে আপনারা আবারও দ্বিচারিতা করছেন, বারংবার এই অভিযোগ উঠছে। যারা বলছেন তারা দ্বিচারিতা শব্দের অর্থ জানেন না আর কি। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি বলছেন, তিনি কি বলছেন তার জবাব আমি দেবো না। বেচারা একই আঘাত পেয়েছে দুর্নীতি করে, দিদির ওপর ভরসা করে, তার উপরে তাকে আমি কোনো মন্তব্য করে কষ্টে ফেলতে চাই না। এবার আমাদের দেখুন তো, যারা 1 বছরের পরে নিয়োগ পেয়েছেন, সেটা কিসের জন্য না কমিশন দেরি করেছিল, তাই নন জয়েনিং সিটগুলো অ্যাড হতে দেরি হয়েছিল, দাড়িভিটের একটা কাণ্ড ঘটেছিল তখন, সেইটার বিষয়ে দেরি হয়েছিল, ইলেকশন ছিল সেটার জন্য দেরি হয়েছিল। তাহলে দেরি হওয়ার জন্য কি কারোর মেধা কমে যায়? দেরিটা তো কমিশন করেছিল। আর যা রিক্রুটমেন্ট 1 বছর পরে হয়েছে সেটা তো অবৈধভাবে বলা যায় না, বা তাদেরকে তো দাগি বলা যায় না। তাহলে কোথাও গিয়ে প্রমাণ করে দেখান বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীমবাবু যে আমি বা আমাদের যারা 1 বছরের পরে নিয়োগ পেয়েছিলেন, যারা এই অযোগ্য তালিকায় নেই, তাদের মধ্যে কেউ অযোগ্য, তাদের মধ্যে কেউ মার্কস গন্ডগোল করে চাকরি পেয়েছে। সেটা ওরা গিয়ে ওদের নিয়োগকর্তাদের জিজ্ঞেস করে। 1 বছর কি মেরিট কমে যাবে? নিয়োগকর্তাকে জিজ্ঞেস করতে হয়। তার নাম তো নেই টেন্টেডদের তালিকায়। না, তাহলে তা খুব কি, যদি না থেকে থাকে নেই তো মহা মুশকিল। বুঝতে পারছি না সকাল বিকেল কি কথা বলছেন। তার নাম যদি না থেকে থাকে নেই, প্রমাণ করে দেখাক 1 বছর পরে যারা চাকরি পেয়েছে তাদের একজনও অযোগ্য। সবাই অযোগ্য, কেন 1 বছর পরে চাকরি পেতে পারে না, প্যানেলটা শেষ। কমিশন দেরি করেছে, আর মুশকিল, তারা তো কমিশনেরই সুযোগ নিচ্ছেন, তো তারা তো কমিশনের বিরুদ্ধে বলছেন না, তারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। প্রমাণ করে দেখাতে বলছে। আমরা প্রমাণ করবো কেন? খুঁজে দেখান একজনকে, ওরা প্রমাণ করুক যে ওরা যোগ্যতার সঙ্গে নিয়ম মেনে চাকরি পেয়েছে। খুঁজে দেখান একজনও যে র্যাঙ্ক জাম্প করেছে বা মার্কসের গন্ডগোল, সেটা ওরা বলবে, আমি বলবো কেন? মহা মুশকিল। আচ্ছা, ওই ওএমআর নিয়ে এত বিতর্ক, সেই ওএমআর যদি সঠিক না হয় তাহলে কিসের ভিত্তিতে অযোগ্য? সঠিক নয় ওরা বললো না কেন? যখন আদালতে ওএমআর দেখে ওদের মন্তব্য চেয়েছিল, কেন মন্তব্য দিল না? ওএমআর সঠিক কি সঠিক নয়? স্কুল সার্ভিস কমিশন তো ওএমআর জাজমেন্টটা তো পড়তে হবে। আরে বাবু, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা পড়লে তো সব পরিষ্কার হয়ে যাবে। সেটা নিয়ে তার আমাকে বক্তৃতা করতে হবে না। কিন্তু এই ওএমআর নিয়ে যখনই নাকি বিচারপতিকে প্রশ্ন করা হয়, তিনি নো 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 বলে এড়িয়ে যান। তাহলে বিচারপতিকে ধরুক গিয়ে, সেটা তার জন্য কি বিকাশ ভট্টাচার্য তাই নাকি? তাদের উকিলরা তখন কেন বিচারপতিকে ইএস বলে চেপে ধরলেন না? সেটাও আমার দোষ। মানে ওদের উকিলটা ঠিক মতো সওয়াল করতে পারছেন না কেন, সেটাও আমার দোষ। ঠিক আছে, তাই হোক। কিন্তু ওএমআর যারা যোগ্য বলে প্রমাণিত হচ্ছে তাদের কেন চাকরিতে বহাল রাখা হচ্ছে না? কিংবা এই যে 1806 জনের তালিকা, সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করুক। ওরা তো সুপ্রিম কোর্ট রিভিউ ফাইল করেছিলেন, কিউরেটিভ পিটিশনও করেছেন। তাহলে সুপ্রিম কোর্ট বলবে, আমি বলবো নাকি? রায়টা তো সুপ্রিম কোর্ট দিয়েছে, রায়টা তো আমি লিখিনি। স্যার, একেবারে একজন টেন্টেড ক্যান্ডিডেট যার নাম সেই 1806 জনে রয়েছে, তার সাথেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে হাইকোর্টে যে তাদের মামলা খারিজ হয়েছে, এটা নাকি বিচারপতির অজ্ঞতা। তো বিচারপতির অজ্ঞতা সুপ্রিম কোর্টে চলে যায়। এটা কি শিক্ষক সুলভ আচরণ? না, ওরা তো শিক্ষক সুলভ আচরণ হয়ে পরে তো দুর্নীতির সঙ্গে সহবাস করতো না। কিন্তু কথা হচ্ছে যে ওরা সুপ্রিম কোর্টে চলে যাক। তারা গ্রুপ সি চাকরি দিলে চাকরি করবেন, করতেই পারে। তাদের যদি ইচ্ছে হয় গ্রুপ সি, গ্রুপ টি, তারা সিভিক ভলেন্টিয়ার কাজও করতে পারেন, মানুষের জীবিকার জন্য সবকিছু করতে পারে। তারা বলছেন তারা কাউকে টাকা দেননি। ভালো কথা, সেটা তারা নিয়োগকর্তাদের বলুন যে আপনাদের তথ্যের ভিত্তিতে আজকে আমরা কেন এরকম ভাবে কলঙ্কিত হবে, তাদের বলছেন না কেন? স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে বারংবার অযোগ্যদের হয়ে ব্যাটিং করছে রাজ্য সরকার, এদিকে প্রথম থেকে বলেছে যে তারা যোগ্যদেরটা আগে দেখবে, তারপর অযোগ্যদের, বারংবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, বিচারপতিরাও এখন বলছে। সে কথাই বলছি তোর বাবা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় যারা ভরসা করবেন তারা তাদের জীবনের অন্ধকার গলিতে চলে যাবেন। এই যারা এইসব কথা বলছে তারা সবাই দিদিমণির কথা একদম নাচানাচি করছিল। আমাদের দিদিমণি বলে দিয়েছে আমাদের কিচ্ছু হবে না। এখন বেচারা বিপদে পড়ে ঢোক গিলছেন আর গাল দিচ্ছেন আমাদের।